একদিকে বিষয় আজ এই সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক বন্ধুদের জানাই স্বাগত। আমি কৌশিক দেবনাথ, ত্রিপুরা প্রদেশ মিডিয়া কনভেনার। এখানে উপস্থিত আছেন আজ ত্রিপুরা প্রদেশ মন্ত্রী গৌরব দাস মহোদয়। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ সহমন্ত্রী অর্জুন ত্রিপুরা মহোদয়। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা স্টেট এক্সিকিউটিভ মেম্বার বোন রেশমি জমাতিয়া। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা আগরতলা মহানগর মন্ত্রী শুভ্রদীপ সরকার মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনটি বিষয়বস্তু তুলে ধরার জন্য বলছি ত্রিপুরা প্রদেশ মন্ত্রীকে। দুটি বিষয়, নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট, যেটি দিল্লিতে গত 11 মার্চ অনুষ্ঠিত হয়, এবং দ্বিতীয় বিষয় আমরা সবাই জানি ত্রিপুরা সরকার কিছুদিন পূর্বে 2025 এবং 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের যে শিক্ষা দপ্তর বা শিক্ষা বিষয়ের জন্য যে বাজেট পেশ করে, সেটি নিয়ে আমরা একটা আলোচনা বা আমাদের প্রতিক্রিয়া আমরা জানাবো। তো প্রথম বিষয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গত 9, 10 এবং 11 মার্চ 3 দিনব্যাপী স্টুডেন্ট পার্লামেন্ট দিল্লির এনডিএমসি কনভেনশন হলে অনুষ্ঠিত করে। 9 মার্চ অল ইন্ডিয়া জনজাতি পার্লামেন্ট, ট্রাইবাল স্টুডেন্ট পার্লামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সকল রাজ্য থেকে জনজাতি স্টুডেন্টসরা পার্টিসিপেট করেন। সেখানে মূল স্পিকার ছিলেন শ্রী দুর্গা দাসজি, MOS ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 2রা মার্চ অল ইন্ডিয়া গার্লস পার্লামেন্ট অনুষ্ঠিত করা হয়। সেখানে পুরো ভারতবর্ষ থেকে মোট 217 জন ছাত্রীরা সেখানে পার্টিসিপেট করেন, এবং সেখানে ত্রিপুরা থেকে মোট 3 জন পার্টিসিপেট করেন, একজন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং 2 জন NIT আগরতলা থেকে। সেখানে মূল স্পিকার ছিলেন দিল্লির নবনিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি। এবং 11ই মার্চ, এটা বিদ্যার্থী পরিষদের জন্য একটা অনেক গর্বের বিষয়। দীর্ঘ প্রায় 10 বছর পর গত 2015 সালে এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট ABEP দিল্লিতে অনুষ্ঠিত করেছিল, কিন্তু দীর্ঘ 10 বছর পর এবার 2025-এ নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্ট ABEP সাকসেসফুলিভাবে সেখানে অনুষ্ঠিত করে। আমি যদি একটু বিষয়বস্তুর দিকে লক্ষ্য করি, তো এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্টে নর্থ ইস্টের প্রতিটা রাজ্যে, 7টা রাজ্যের যেই জনজাতি ছাত্র সংগঠনগুলি যেটি আছে, যেটি নিজ নিজ কমিউনিটির জন্য নিজ নিজ ক্ষেত্রে রাজ্যে কাজ করে, সেরকম 96 স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে মোট 167 ডেলিগেটস সেখানে ABEP-এর এই ছাত্র সংসদে পার্টিসিপেট করে। এবং তাদের যেই রিজনে যেই সমস্যাগুলি আছে নর্থ ইস্টের, বিশেষ করে যেরকম এডুকেশনের রিক্রুটমেন্টের একটা বিষয় আছে, তা বর্ডার ফেন্সিংয়ের ইস্যু, ড্রাগ ইস্যু, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিষয়বস্তু সমস্ত ছাত্র সংগঠন সেখানে তারা তুলে ধরে। আমাদের এই নর্থ ইস্ট স্টুডেন্ট এবং ইউথ পার্লামেন্টে বিশেষ করে উপস্থিত ছিলেন যে মূল বক্তা ছিলেন, তিনি মাননীয় গৃহমন্ত্রীজি, ভারত সরকারের শ্রী অমিত শাহজি উপস্থিত ছিলেন ক্যাবিনেট মিনিস্টার শ্রী সর্বানন্দ সোনোয়ালজি, উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স শ্রী পীযূষ গোয়েলজি, এবং উপস্থিত ছিলেন সহ কার্যবাহী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় CR মুকুন্দজি। তো ত্রিপুরা থেকে যেই প্রায় 9টি ছাত্র সংগঠনে 16 জন ডেলিগেট সেখানে পার্টিসিপেট করেন, যথাক্রমে TSF, TISF, জামাতিয়া হোডা স্টুডেন্ট অর্গানাইজেশন, এরকমভাবে BSM, নোয়াতিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং TSB, এরকম 9টা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা, রাজ্যের যে প্রতিনিধিরা আছে তারা সেখানে পার্টিসিপেট করেন, এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল যেই সমস্যাগুলি আছে সেটি সেখানে তুলে ধরেন। আমরা যদি দেখি, এটা বিদ্যার্থী পরিষদের কাজের ভূমিকা বা কাজের ফলো আমরা বলতে পারি। এই পার্লামেন্টে, স্টুডেন্ট পার্লামেন্টে, আমরা সবাই জানি মণিপুরে দীর্ঘ 3 বছর ধরে যে ভাইলেন্স চলছে, এই ভাইলেন্সের পরে 3 বছর পরে এখানে আমাদের নর্থ ইস্ট এবং স্টুডেন্ট পার্লামেন্টে দিল্লিতে প্রথমবার কুকি এবং মেইতাই দুটা ছাত্র সংগঠনের যে ইউথ সংগঠনের যে প্রতিনিধিরা আছে, এই প্রথমবার ওরা
বিদ্যার্থী পরিষদের এই মঞ্চে প্রথমবার একত্রিত হয় এবং মণিপুরের ওভারঅল পিস এবং শান্তির জন্য ওরা একত্রিত হয়ে সেখানে ওরা দুজনের নিজের বক্তব্য রাখেন। যেহেতু আমি বললাম মাননীয় গৃহমন্ত্রীজিও ছিল, তো মাননীয় গৃহমন্ত্রীজির সাথেও প্রথমবার ওরা আলোচনা হয় নর্থ ইস্টে কীভাবে পিস আনা বিশেষ করে মণিপুরে সম্ভব হবে। তো বিশেষ করে আমরা সকলেই জানি যে নর্থ ইস্টকে ভারত থেকে বিভাজন করার বিভিন্ন মহলের একটি প্ল্যানিং বা একটি মোটিভ নিয়ে বিভিন্ন সংগঠন সেরকম ইন্ডিয়ার ভিতরে বা ইন্ডিয়ার বাইরে থেকেও ওরা কাজ করছে। বিদ্যার্থী পরিষদ 1949 সাল থেকে যখন তার কাজ শুরু করে পুরো ভারতবর্ষে, তখন থেকে বিদ্যার্থী পরিষদ নর্থ ইস্টের কথা বিবেচনা করে আমরা কাজ করে যাচ্ছি। 1965 সাল থেকে স্টুডেন্ট এক্সপিরিয়েন্স ইন ইন্টারস্টেট লিভিং সিলের মাধ্যমে আমরা নর্থ ইস্টের প্রতিটা স্টেটের ছাত্রছাত্রীদের আমরা সেন্ট্রাল ইন্ডিয়াতে স্টাডি ট্যুর করাই, সেখানে কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন রকম আমরা কার্যক্রম আমরা নর্থ ইস্টের জন্য করে থাকি। মাননীয় গৃহমন্ত্রীজি একটা বিষয় রেখেছিলেন সেখানে যে নর্থ ইস্টের ভাষা, জাতি এবং ধর্মকে নিয়ে একটা বিভিন্ন ক্লেশ তৈরি হচ্ছে প্রতিটা স্টেটে। তো সেটাকে কিভাবে আমরা যত ছাত্র সংগঠন আছে জনজাতি, সেটা এবিপির না হয়েও বাকি ছাত্র সংগঠনের একত্রিত হওয়া, সেখানে মাননীয় গৃহমন্ত্রী এটাকে এবিপিকে ক্রেডিট দিয়েছেন এবং এবিপি দীর্ঘ 80 বছর ধরে এই কাজ করার ফলে এটা সম্ভব হয়েছে। যে দ্বিতীয় বিষয় জানি, এবার এডুকেশন এর ক্ষেত্রে ত্রিপুরা সরকার যে বাজেটটি পেশ করেছেন সেখানে কিছু বিষয় আমরা সাধুবাদ জানাই এবং যে পার্টিকুলারলি আমরা ডিসকাশন করি সেকেন্ডারি এডুকেশনে আপনার সাবডিভিশন ওয়াইজ কোচিং সেন্টার, সায়েন্স এবং ইংলিশ কোচিং সেন্টারের জন্য 7 কোটি টাকা বরাদ্দ করা। তারপর হায়ার এডুকেশনে যেটা এবিপির অনেক দিন ধরে দীর্ঘ আমাদের এর আগের প্রেস মিটও আমি দাদাকে বলেছিলাম যে আমরা চাইছি যে রিক্রুটমেন্ট পেন্ডিং আছে, প্রফেসর রিক্রুটমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে পেন্ডিং আছে, সেই রিক্রুটমেন্টটি যাতে অতি সত্ত্বর ফুলফিল করা হয়। আর সেখানে আমরা দেখতে পেয়েছি এবার রিক্রুটমেন্ট প্রসেসে 201 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 13 জন প্রিন্সিপালকে অ্যাসাইন করা হবে অতি সত্ত্বর। তাছাড়াও যদি আমরা ইনস্টিটিউশনাল আপডেটসের দিকে লক্ষ্য করি তাহলে ওমেন কলেজকে ওমেন ইউনিভার্সিটিতে একটা রূপান্তরিত করার ডিসিশন নিয়েছে সরকার, বর্তমান সরকার। তাছাড়া টিআইটিকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি করা, আম্বাসা, কাকরাবন এবং করবুকে 3টি নতুন জেনারেল ডিগ্রি কলেজে স্থাপনা করা, এরকম ডিসিশনও নেওয়া হয়েছে। ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম সেন্টারের জন্য আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি এডুকেশনের ক্ষেত্রে অনেক দিনের একটা আমাদের বিদ্যার্থী পরিষদের একটা আবদার ছিল, ডিমান্ড ছিল, যাতে এটি করা হয়। বর্তমান সরকার এটি ফুলফিল করেছে। তো এর দ্বারা বিভিন্ন অংশের ছাত্রছাত্রীদের, শুধুমাত্র ছাত্রছাত্রীদের না, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রতিনিয়ত আমরা দেখতে পাই গত বছর সম্ভবত শিলচরে একটা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম দিতে গিয়ে সেখানে 2 জন নিহত হয় বাস অ্যাক্সিডেন্টে। তো সেখানে আমরা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের কম্পিটিটিভ এক্সামের সেন্টার ত্রিপুরাতে খোলা হবে, এটা অনেক একটা ভালো একটা উদ্যোগ। তাছাড়াও যদি আমরা স্কিল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য করি তো উদ্যান প্রকল্পের মাধ্যমে ফ্রি জব ওরিয়েন্টেশন ট্রেনিং ইন এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এগ্রিটেক, এসব বিভিন্ন বিষয়ে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, যারা এক্সপিরিয়েন্স আছে ওদের জন্য সরকার ইনিশিয়েটিভ নিয়েছে, এটা খুব একটা ভালো পদক্ষেপ। তাছাড়াও আমরা যদি ডিজিটাল এবং টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবি তাহলে আমরা দেখতে পাই যে গত বছরই নিট এবং আপনার সিইউটি পিজির ক্ষেত্রে বেশি সংখ্যক স্টুডেন্টরা ত্রিপুরাতে সেন্টার না থাকার কারণে বাইরে গিয়ে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হতো। কিন্তু এবার যে ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে, হাপানিয়াতে কম্পিউটার বেসড এক্সামিনেশন সেন্টারের জন্য 15 কোটি টাকা বরাদ্দ করে সেখানে একটা প্রপার কম্পিউটার বেসড এক্সামিনেশন সেন্টার বানানো, এটাও আমরা অনেক সাধুবাদ জানাই। তাছাড়া যদি আমরা ট্রাইবাল এডুকেশন ইনিশিয়েটিভের মধ্যে লক্ষ্য করি তাহলে সেখানে সুপার 100-এর প্রোগ্রামের মাধ্যমে জেই, নিট এবং ইউপিএসসি কোচিং সেন্টার শুরু করা, যারা জনজাতি বিভিন্ন ক্ষেত্রের গরিব ছাত্ররা আছে তারা এখানে ওরা যারা সুপার 100 এটা গভর্নমেন্ট এক্সামের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ওরা আইডেন্টিফাই করবে। সো সেখানে সুপার 100 আপনার এই ইনিশিয়েটিভটা অনেক একটা ভালো একটা ইনিশিয়েটিভ
এই রাষ্ট্রীয় স্তরের এক্সামিনেশনের জন্য। আর আমরা যদি একটু ওভারঅল বাজেটের দিকে লক্ষ্য করি তাহলে মোট 32,430 কোটি টাকার বাজেটের মধ্যে থেকে প্রায় 6,166 কোটি টাকা এডুকেশনের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা যদি আমরা প্রপারলি দেখি প্রায় 20% বাজেট ওরা এডুকেশন সেক্টর এবং ইউথের জন্য স্পেসিফিকলি বরাদ্দ করা হয়েছে। এটা বর্তমান সরকারের একটা ভিশনকেও আমরা বলতে পারি যে এটা আমরা অনেক সাধুবাদ জানাই যে ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে। তাছাড়াও বিদ্যার্থী পরিষদের বিভিন্ন ডিমান্ড এখানে 3টা ডিমান্ড এখানে ফুলফিল হয়েছে। আর আমরা আরেকটা কথা ভাববো যে এখানে আপনার ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তারপরেও আমরা যদি ত্রিপুরাতে এখন একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে কোয়ালিটি অফ এডুকেশন ইনফ্যাক্ট শহরে এটার দিকে একটু ধ্যান দেওয়া দরকার বর্তমান রাজ্য সরকারকে। যেরকম এনএপির ইমপ্লিমেন্টেশনের জন্য বিভিন্ন সেমিনার ওয়েবিনার প্রফেসরের জন্য স্টুডেন্টের জন্য করানো হতো কোভিড পিরিয়ডে, কিন্তু লাস্ট 1 বছর ধরে যখন এনএপি ইমপ্লিমেন্টেশনের পরে সেখানে আমরা কোনো রকম ওয়ার্কশপ বা ওয়েবিনার সেমিনার এনএপি ইমপ্লিমেন্টেশন নিয়ে যে প্রসেসগুলিতে দ্বারা এনএপি ইমপ্লিমেন্টেশন হবে সেটি নিয়ে কোনো রকম সেমিনার করানো হচ্ছে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রফেসর বা অনেক প্রিন্সিপালে এই এনএপি ইমপ্লিমেন্টেশনটা নিয়ে ওরা অ্যাওয়্যার না। তো রাজ্য সরকারকে একটু ব্রডলি ভাবা দরকার যে কীভাবে বর্তমান এই রাজ্যের পরিস্থিতির সাথে তুলনা করে এনএপিকে কীভাবে আরও প্রোঅ্যাক্টিভলি ওরা ইমপ্লিমেন্ট করতে পারবে। এই ছিল 2টা বিষয়। ধন্যবাদ। দেখুন, বিরোধীরা কি করছে ওটারও একটা প্রশ্ন নিয়ে দরকার। আমি যদি দেখি ত্রিপুরা রাজ্যে বিরোধী মশা নিয়ে ব্যস্ত, ঠিক আছে, আমিও বিরোধী, আমিও কোনো সরকারের পার্ট না, আমরা বিদ্যার্থী পরিষদ কোনো রাজনৈতিক দলের সংগঠন না। আমরা বিদ্যার্থী পরিষদ কি করছি এটা নিয়ে সাংবাদিক বন্ধু বান্ধব যারা আছেন দাদারা আছেন ওরা কভার করছেন, আমাদের স্টেট পেজে দেখতে পারে আমরা কি করছি। কিছুদিন আগে যখন আমরা দেখতে পাই যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দ্বারা একটা রুটিন প্রকাশিত হয়েছিল, যে রুটিনে আমরা দেখতে পাই সিইউটি পিজি এক্সামের সাথে যে জেনারেল কলেজে যে এক্সাম ক্লেশ একটা উৎপন্ন হয়েছে, তৎক্ষণাৎ আমরা 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে আমরা মেমোরেন্ডাম সাবমিট করি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রায় 2 দিনের ভিতরে সেই আমাদের সেই কনসার্নটা জানার পর ওরা শিডিউল মানে এক্সাম শিডিউল পোস্টপোন করে এবং নতুন শিডিউল এপ্রিলের 7 তারিখ থেকে ওরা প্রকাশিত করে। তো বিদ্যার্থী পরিষদ এরকম না যে শুধু আন্দোলনেই বিশ্বাসী, আমরা আন্দোলন করি তার পাশাপাশি আমরা অথরিটির কাছে নিয়ে যাই যে সলিউশন কি হতে পারে, অথরিটির সামনেও আমরা সলিউশনটা নিয়ে যাই সলিউশন কি হতে পারে। তো প্রতিনিয়ত আমরা কাজ করছি, যারা নিজে কোনো কাজ করছে না ওদের একটা দাবি থাকতে পারে, ওরা অবশ্যই এই দাবি নিয়ে ওদের পলিটিক্যাল ওরা করে, কারণ ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাই পলিটিক্যাল ছাত্র সংগঠনই বেশি। বিদ্যার্থী পরিষদ নিজে পলিটিক্যাল ছাত্র সংগঠন না, বা আমরা এই ধারণায় বিশ্বাস করি না যদি আমরা কোনো একটা ইনস্টিটিউটে পলিটিক্যালি কোনো ছাত্র সংগঠন যদি আসে তাহলে সেখানে শিক্ষার আপনার অবনতি ঘটবেই। কারণ একটা জিনিস যদি লক্ষ্য করেন এসএফআই বা এনএসইউআই ওরা দুজনে একটা রাজনৈতিক পার্টিকে ওরা স্টুডেন্ট অর্গানাইজেশন। তো যখন আমরা যদি দেখতে পারি এই যখন আপনার 2018 আগে এসএফআই কয়টা আন্দোলন করেছিল রাজ্যের মধ্যে তখনকার সরকারের এগেনস্টে, এনএসইউআই কি করেছিল তখন, ঠিক আছে না, এনএসইউআই করেছিল সেটা অন্য বিষয়, কারণ ওরার জন্য অপোজিশন ছিল, আজকের জন্য ওরা অপোজিশন না। আমরা ত্রিপুরাতে প্রতিনিয়ত এর আগের বছরও একটা আমরা দাবি রেখেছিলাম, এখনো বিভিন্ন আমরা দাবি রাখছি যে সমস্যাগুলি আছে আমরা একদম আওয়াজ উঠাচ্ছি। এবং এখন যে আমি বললাম আমি আপনার এদিকে যে হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ এডুকেশন, এই প্রশ্নটা কোনোদিন এসএফআই কোনো প্রতিনিধি কি তখনকার গভর্নমেন্টকে কিছু বলেছে? আমরা গভর্নমেন্টে কোনো কিছু না, আমরা গভর্নমেন্টকে রাস্তা দেখাতে রাজি আছি যে হ্যাঁ এখানে এখন কোয়ালিটি অফ এডুকেশনের কথা ভাবা উচিত। যেখানে প্রফেসরের ভূমিকা, ওদের ভূমিকাটা আমরা অনেক কম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ওরাও এনএপি নিয়ে অ্যাওয়্যার না, ওরা নিজ থেকে একটু মানে চাইছেও না যে এই সেমিনারটি পার্ট হোক যাতে ওরা আরও শিখতে পারে হোয়াট ইজ এনএপি। কারণ প্রফেসররা জানলেই স্টুডেন্টের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এনএপি নিয়ে যত সমস্যা হচ্ছে ত্রিপুরা রাজ্যে এখন, এটি শুধু বানানো একটা সমস্যা, এটি এনএপির কোনো সমস্যা না। আমরা হয়তো ইমপ্লিমেন্ট ঠিকভাবে করতে পারছি না বা রাজ্য সরকার সেখানে এত প্রোঅ্যাক্টিভলি অ্যাক্টিভ না, এখানে ইনফ্রাস্ট্রাকচার হওয়া দরকার, সেরকম প্রফেসরের রিক্রুটমেন্ট করা দরকার। ওইটা নিয়ে আমরা এখন বলেছি যে এটার দিকে একটু নজর রাখা দরকার। বিদ্যার্থী পরিষদ প্রতিদিন কিছু না কিছু কাজে লিপ্ত আছে, আমরা কাজ করছি, সমাজ সেবার মাধ্যমে আমরা এই দেশের পুনর্নির্মাণে আমরা। অন্য ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলগুলো বলছে যে
কলেজ এবং স্কুলগুলোতে নেশার একটা রমরমা চলছে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ? দেখুন, আমরা নর্থ ইস্ট ইউথ পার্লামেন্টও পুরা শুধু ত্রিপুরাতে না, পুরো নর্থ ইস্টে একটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বহিরাগত শক্তির দ্বারা ভারতের নর্থ ইস্টটাকে একটা যেই ড্রাগস বা করিডোর বানানো হয়েছে। সত্যি ত্রিপুরাও এটার মধ্যে ভাগ, মানে আমি কি বলবো, আনফর্চুনেটলি ত্রিপুরাও এটার ভাগ আছে। ত্রিপুরা দিয়েও অনেক রকম একটা করিডোর হয়ে গেছে। তো এটা নিয়ে রাজ্য সরকারকে ভাবা দরকার, কিন্তু রাজ্য সরকারের ভাবা অবশ্যই দরকার, কিন্তু এর থেকেও উচিত আমরা ছাত্ররা যারা আছে, আমরা যারা জনগণ আছি, আমরা বলি একটা সিভিল এথিক্স, আমরা যদি নিজে এটা জাগরুক হই, আমাদের আশেপাশে কারা এরকম আছে ওদের আইডেন্টিফাই করা। সরকার স্টেপ নিচ্ছে, আমার আশা থাকবে আরও প্রোঅ্যাক্টিভলি ওরা এই বিষয়টা নিয়ে সচেতন হবে। কারণ এই ড্রাগসের ফলে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনের জন্য তো অনেক কিছু প্রায় 20% অফ দ্য বাজেট অ্যালোকেট করা হয়েছে, কিন্তু আমি যেখানে বললাম যে হোয়াট অ্যাবাউট কোয়ালিটি অফ এডুকেশন, সেটা যদি একটু স্পেসিফিকলি একটু লক্ষ্য রাখা দরকার আমাদের। কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা আছে, সেখানে যেরকম কোয়ালিটি অফ এডুকেশনের কথা ভাবলে সেখানে যেরকম স্টুডেন্টের ভূমিকা আছে, গার্জেনের ভূমিকা আছে, সেখানে সবচেয়ে বড় ভূমিকাটা হলো শিক্ষকদের। তাদের এরকমভাবে ওরা পড়ানোর যে সিস্টেমটা আছে, সেটা আমি কোনো খারাপ বলছি না, আমার সেই হ্যাসিয়ত নেই আমি খারাপ বলবো, কিন্তু যে এনএপি আমরা সবাই জানি এনএপি চলছে, কিন্তু ছাত্ররা কলেজে আসছে না বা অ্যাটেন্ডেন্স অনেক কম। সেটা নিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রম বা আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নেব এবিপি থেকে ব্যক্তিগতভাবে, যাতে স্টুডেন্টরা ক্যাম্পাসে আসে। এবং ক্যাম্পাস চালু অভিযান আমরা গত 1 বছর ধরেই চালু করে যাচ্ছি। ক্যাম্পাস চালু অভিযানের মাধ্যমে আমরা প্রত্যেকটি কলেজে আমরা বিভিন্ন রকম গতিবিধি করছি, যাতে স্টুডেন্টরা ক্যাম্পাসে আসে। আপনাদের এই নিয়ে কোনো আগামী দিন কর্মসূচি, যে মানে নেশার বিরুদ্ধে বা নেশা নিয়ে? অবশ্যই নেশার বিরুদ্ধে আমরা নেশামুক্ত অভিযানে আমরা বিগত 3-4 বছর ধরে প্রতিনিয়ত আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প বা আমরা সেমিনার করিয়ে যাচ্ছি, কিন্তু যদি গ্রাউন্ড রিপোর্ট আমরা দেখি, কিন্তু অবনতি হচ্ছে না। তো সেটার ক্ষেত্রে যেটা বললাম, সিভিক সেন্সও একটা থাকা দরকার, এডুকেশন সেক্টরে একটু সেটা নিয়ে অ্যাওয়ারনেস থাকা দরকার। তো এবিপিও কাজ করছে, আর রাজ্য সরকারকেও আমরা, ওরাও কাজ করছে, আর আরও ভালোভাবে আমরা আশা করি যে কাজ করবে এই বিষয়ে। স্ক্রিপ্টের বিষয়ে আপনার কি? দেখুন, রোমান স্ক্রিপ্টের বিষয়টা আমরা নর্থ ইস্ট, এবার আমরা ইউথ পার্লামেন্টে টিএসএফ ছিল, সবাই ছিল, সব ছাত্র সংগঠন জড়াতে ছাত্র সংগঠন ছিল। মাননীয় গৃহমন্ত্রীজিও এটার বার্তা দিয়েছে যে আমাদের নর্থ ইস্টের যে ভাষা, যে আমাদের সংস্কৃতি আছে, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। যদি প্রসঙ্গ যখন ককবরক, আমি এতটুকু বলতে চাই, ত্রিপুরাতে যখন প্রায় অর্ধশতবর্ষর অতিক্রান্ত হতে চলেছে, যখন ককবরককে স্টেট ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে, তখন থেকেই ককবরকের স্ক্রিপ্ট নেই। বিভিন্ন সময়ে 1990s আমরা দেখেছি যেন ককবরকের স্ক্রিপ্টের ডিমান্ড করা হয়েছিল। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ডিমান্ড করা সত্যি হয়, কিন্তু আমরা এতটুকু বলবো যে ককবরককে বা জনজাতি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা যেরকম আমাদের, তো আমরা এটাই ডিমান্ড করবো যে রাজ্য সরকারও এটার বিষয় নিয়ে অবগত আছে, আর ওরাও কাজ করছে। আমরা শুধু এতটুকু চাই যে যাই ডিসিশন নেওয়া হোক, ককবরক এরকম ইমোশনালি এরকম কোনো ভুল ডিসিশন না হোক, যার মাধ্যমে হয়তো ত্রিপুরার যেই পরিচয়টা আছে ককবরকের মাধ্যমে, জনজাতি সংস্কৃতির মাধ্যমে, সেই সংস্কৃতিকে আমরা হারিয়ে না ফেলি। তো সেখানে রাজ্য সরকার দুনো পক্ষের কথা বা সব বিষয়গুলো একটু বিবেচনা করে একটা ডিসিশন নেওয়া হোক, আমরা এটা চাইবো। রাজ্য সরকারও ইন্টারেস্টেড আছে। আমরা এটাই চাইবো যে আমাদের যে মাতৃভাষাটা আছে ককবরক, সেটাকে কীভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, কীভাবে সংগ্রহিত করে রাখতে পারি, দায়িত্বটা আমাদের। এটি মুদ্রা কথা হচ্ছে আপনারা রোমান স্ক্রিপ্টের পক্ষেই আছেন? না, রোমান স্ক্রিপ্টের পক্ষে না, আমি আবার সেটাই বলছি, বিভিন্ন সময় রোমান স্ক্রিপ্ট বা যাই স্ক্রিপ্টের ডিমান্ড করছে জনজাতি ওরা ভাইরা, সেটা যাই হোক না কেন, তখন বিদ্যমান লোকরা সরকারে আছে, সেটা রোমান স্ক্রিপ্ট হবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হবে, ওরা ডিসিশন নেবে। এটা আমরা শুধু এতটুকু চাইছি, ককবরকের অস্তিত্ব যাতে কোনো রকমভাবে না মিটে যায়, বা জনজাতিদের যে কালচারটা আছে সেটা যাতে না বিলুপ্ত হয়ে যায়। তো সেটার জন্য সরকারের বিদ্যমান লোকটা যাই ডিসিশন নেবে আমরা রাজি আছি, বাট যেহেতু আমাদের মাতৃভাষাকে সংগ্রহিত করার বা ঠিকভাবে ডেভেলপ করার দায়িত্বটা আমাদের গৃহমন্ত্রীজিও এটি বললো যে ভারতীয় সংস্কৃতি, নর্থ ইস্টের যে সংস্কৃতিটা আছে বা যে ট্রেডিশনালটা আছে, এটা আমাদের যাতে বিলুপ্ত না হয়ে যায়, এটাই নর্থ ইস্টের কিন্তু পেহচান, এটাই ত্রিপুরার পেহচান ককবরক, সেটাকে কীভাবে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এটা আমরা বিদ্যার্থী পরিষদ চাই।